আমার তো একটা বিপদ গেল যে স্যার ওই যে আমি তো আমার ওই যে সমস্যার কথা বলছিলাম, হ্যাঁ, আপনি আপনিও জানেন। বলছেন, আপনিও একটা বড় সড়ো এই যে বিপদ গেল আপনারও একেবারে খুবই, আমি খুবই একেবারেই মর্মাহত হলাম। আমি এবার ক্লাসে অন্যান্য যারা ছিল ওনাদের সাথে শেয়ার করছি, বলছি এই যে অবস্থা আমাদের ওমর ভাই, উনি তো সবসময় ক্লাসে আসেন, কিন্তু ওনার এই হঠাৎ করে ওনার এরকম হলো একটা বিপদ, এই কারণে উনি ক্লাসে আসতে পারতেছেন না। স্যার আমি আসলে খুবই দুঃখিত যে মানে আমি ওই অনেকগুলা ক্লাস আমার মিস হয়ে গেছে মানে। হ্যাঁ, ওই তবে রেকর্ডিং গুলো তো আছে, একটু কষ্ট করে স্যার। চেষ্টা করবেন যে রেকর্ডিং গুলো দেখে মানে কাভারেজ দিতে। আমরা তো প্রায় ধরেন শেষের দিকে চলে আসছি। তো স্যার। শেষের দিকে বলতে মানে হচ্ছে যে মানে আমাদের প্রায় মেশিন লার্নিং শেষ করে আমরা এখন অ্যাডভান্স মেশিন লার্নিং এ আনি হচ্ছে মুভ করেছিলাম। আমরা অ্যাডভান্স মেশিন লার্নিং, এক্সপ্লেনেবল মেশিন লার্নিং এবং গ্রাফ মেশিন লার্নিং, এই জি দুটো নিয়ে স্যার। আমাদের আলোচনা শেষ হয়ে আমরা এখন এআই, এআই যে ক্লাসটা আছে না সেটার সাথে মানে মোটামুটি এদেরকে অ্যাড করে দিয়েছি, কারণ দেখলাম যে স্টুডেন্ট তো কম। তো চিন্তা জি করলাম স্যার। যে আপনারা সমস্যা নেই, শিখেন। তো আমি স্যার চেষ্টা করতেছি স্যার। জি, তা আমিও এই দুইটা ওই এআই এর ওখানে যারা ছিল ওনারা ছিল তিনজন, আর এখানে যারা আছে ওনাদেরকে এই যে এআই এর এখানে অ্যাড করে দিছি। এখন মূলত আমরা এই গত লাস্ট 3-4টা ক্লাসে যে জিনিসগুলো শিখতেছি, প্রবাবিলিটি এবং অ্যাডভান্স প্রবাবিলিটি আজকে আমরা দেখবো। এগুলো মূলত এআই এর মানে অ্যালগোরিদম সম্পর্কে জানার জন্যই আমাদের দরকার আর কি। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই স্যার হচ্ছে আমাদের ব্যাপার। অন্যান্য বা ভাইয়েরা যারা বা পুরা হ্যাঁ, ওনারা কি আপনাদের তো আসতেছে? দুজন তো রেগুলারই আসে, একজন উনি ওনারা দুজন সবসময় থাকে, কিন্তু আজকে ক্লাসে কেন আসলো না কি জানি। একজন ছেলে একজন মেয়ে, ওনারা দুজন সবসময় উপস্থিত থাকে, মানে জি একদম কমপক্ষে ওই দুজন থাকে উপস্থিত। এখন ওনারা জি আসলো স্যার। না কেন আজকে এখনো বুঝলাম না আসলে। হয়তো বা আসবে স্যার মনে হয়। কি জানি, হয়তো আসতে পারে। যাই হোক, ক্লাস শুরু করতে হবে, কারণ আমি হচ্ছে একটা জায়গায় হচ্ছে ক্লাস করি, তো সেটা হচ্ছে আমার এই মানে শুরু হবে, মানে একটা ল্যাপটপে মূলত আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি আর ওখানে আমার অ্যাটেন্ডেন্স দেওয়া আছে। সো এটা শেষ করে আমি আবার ওখানে অ্যাটেন্ড করতে হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ওটা আমার ক্লাস আর কি, মানে আমি করাই না, মানে আমি নিজে ক্লাস করি এই জি আর কি। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো ঠিক আছে তাহলে আমি আলোচনা শুরু করি। ওনারা স্যার প্লিজ। ক্লাসে তো জয়েন করতে পারবেন, লিঙ্ক সবার কাছে আছে, সমস্যা স্যার নেই। প্লিজ। কালকে ওই যে ক্লাসের ইয়েটা ছিল, কালকে আমার এখানে হঠাৎ করে ঝড় তুফান হয়েছে, এবার আমার এখানে ইয়ে ছিল না, বিদ্যুৎ এবং নেট লাইন ছিল না, জি স্যার, বুঝতে যার পারছি। কারণে আর আমি ক্লাস নিতে পারিনি। মোবাইল দিয়ে তো আর এসব ক্লাস নেওয়া যায় না, আর আমি আমার মোবাইলে এসব জিনিসপত্র রাখিও না জি মানে স্যার। হচ্ছে বই, পুস্তক টুস্তক এগুলো আমি রাখি না নর্মালি। জি স্যার, বুঝতে ওকে, পারছি। তাহলে আমি স্ক্রিনটা হচ্ছে শেয়ার করলাম। আমি স্যার। রেকর্ডিং তো হচ্ছেই, রেকর্ডিংটা হচ্ছে, রেকর্ডিং দিয়ে দিই। তো আমরা মূলত বেসিক প্রবাবিলিটিটা শেষ করেছিলাম, বেসিক প্রবাবিলিটি শেষ করে আমরা এখন অ্যাডভান্স প্রবাবিলিটিতে আজকে মুভ করার কথা। সো অ্যাডভান্স প্রবাবিলিটিতে আমরা মুভ করি। অ্যাডভান্স প্রবাবিলিটি, সো অ্যাডভান্স প্রবাবিলিটির আগে আমরা ওই মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এটার একটা রুল জানতে হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট সম্পর্কে আমরা জেনেছি, আপনার এমনি ইভেন্ট যেটা সেটা সম্পর্কে আমরা জেনেছি, কিন্তু সেটার ধারণা হয়তো অনেকের আবার এখন পরিষ্কার নাও থাকতে পারে। সো একটু আমরা ঝালাই করে নিই। তো বেসিক প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অ্যান আউটকাম ইজ এ রেজাল্ট হোয়াট উই কুড গেট, মানে কোন একটা কিছু করলে যখন যে আমরা আউটকাম, যে ফলাফলটা পাই সেটাই হচ্ছে মূলত আমাদের, যে ফলাফলটা আমরা পাই সেটাই হচ্ছে আউটকাম। যেমন আমরা যদি কয়েন টস করি তাহলে হয় আমরা শাপলা ফুল অথবা যমুনা বহুমুখী সেতু আমরা পাবো। তো সেক্ষেত্রে মানে আমাদের যে ফলাফলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আউটকাম। আর স্যাম্পল স্পেস হচ্ছে, দ্য স্যাম্পল স্পেস ইজ দ্য কমপ্লিট সেট অফ আউটকামস, মানে যতবার আমরা টস করবো ততবারই আমরা কিছু না কিছু ফল পাবো। তো এই প্রত্যেকটা ফলের আমরা 10 বার, 15 বার, 20 বার যতবার টস করবো সবগুলো টসের ফলের যে সমষ্টি বা কমপ্লিট সেট, সেটা নিয়ে তৈরি হয় আমাদের হচ্ছে স্যাম্পল স্পেস। অ্যান্ড অ্যান ইভেন্ট ইজ অ্যানি গ্রুপ অফ পসিবল আউটকাম দ্যাট ইউ ইন্টারেস্টেড, এবং নর্মালি হচ্ছে এই যে এতগুলো আউটকাম বা ফলাফল আমরা পাবো, সেগুলোর মধ্যে যে গ্রুপের প্রতি আমাদের আগ্রহটা বেশি আছে সেটা নিয়ে মূলত ইভেন্টটা তৈরি হয়। তো এখন ইফ অল আউটকামস আর ইকুয়ালি লাইকলি, এই টার্মটা কিন্তু প্রবাবিলিটির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ইকুয়ালি লাইকলি মানে হচ্ছে যে 50-50 মতো একটা সম্ভাবনা, মানে হতে পারে না হতে পারে। যেমন দেখুন, আমরা একটা
পরীক্ষা যখন আমরা দিই, তো পরীক্ষা দিলে পরীক্ষাতে আপনি কি পাশ করবেন কি করবেন না, যেমন যারা বিসিএস পরীক্ষা দেয়, সাপোজ আমরা এটার এক্সাম্পল দিতে পারি, তো তারা বিসিএস এ কোয়ালিফাই করার সম্ভাবনা কতটুকু, যেমন কেউ কেউ বললো যে মোটামুটি কোয়ালিফাই করার সম্ভাবনা আছে, কেউ কেউ বললো 50-50, মানে সে চান্স পেতে পারে, সে চান্স নাও পেতে পারে, এবং এক্ষেত্রে আউটকামটা হচ্ছে অল আউটকামস আর ইকুয়ালি লাইকলি, পিলি পাসের ক্ষেত্রে বিশেষ করে। দেন দ্য প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ ইজ হ্যাপেনিং, তাহলে একটা ঘটনা এ, সেটা ঘটার যে প্রবাবিলিটি সেটাকে আমরা প্রকাশ করে থাকি এই সূত্রটার মাধ্যমে। নাম্বার অফ ওয়েস ইভেন্ট এ ক্যান অকার, যতগুলো পদ্ধতির মাধ্যমে একটা ইভেন্ট এ ঘটতে পারে সেটাকে আমরা ভাগ করি টোটাল নাম্বার অফ ইভেন্টস দ্যাট ক্যান হ্যাপেন, মোট ঘটনার সংখ্যা যেগুলো ঘটতে পারে। এবারে প্রবাবিলিটির ভ্যালু সবসময় শূন্যের চাইতে বেশি এবং একের মধ্যে হয়ে থাকে। তার মধ্যে আমরা দেখেছিলাম বেশ কয়েকটা রুল, এবার অ্যাডিশনাল রুলের মধ্যে ছিল, আমরা বলেছিলাম যদি দুটা ঘটনা থাকে, একটা ঘটনা এ আর একটা ঘটনা বি, তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করতে চাই, ঘটনা এ অথবা হচ্ছে ঘটনা বি, তখন আমরা এটাকে এভাবে লিখি পি ব্র্যাকেট এ অর বি। তখন এখন প্রবাবিলিটি অফ ইভেন্ট এ প্লাস প্রবাবিলিটি অফ ইভেন্ট বি মাইনাস প্রবাবিলিটি অফ ইভেন্ট এ আর বি, মানে ঘটনা এ ঘটবে প্লাস ঘটনা বি ঘটবে, এটার যে সম্ভাবনাটা আছে সেই সম্ভাবনাকে আমি এ ও বি ঘটনা ঘটার যে মোট সম্ভাবনা সেটা সেটা এটা সমষ্টি থেকে আমরা বাদ দিলে পেয়ে যাব আমরা একটা ঘটনা এ অথবা বি ঘটতে পারে। আর যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে দুটা ঘটনা যেটা একসাথেই ঘটতে পারে না। যেমন একবার যদি আপনি টস করেন কোয়েনে, তাহলে একই সাথে শাপলা ফুল কিংবা যমুনা বহুমুখী সেতু আসবে না, হয় শাপলা ফুল আসবে, না হয় যমুনা বহুমুখী সেতু আসবে। একটু তো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে হচ্ছে এরকম যে দুটা ঘটনা এ এবং বি সেটা একই সাথে ঘটবে না, অথবা মানে দুটা ঘটনা আছে, একটা ঘটনা এ এবার একটা ঘটনা বি, এগুলো দুটো কোনো দিনও একসাথে ঘটতে পারে না। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি হেন্স প্রবাবিলিটি অফ এ এন্ড বি, দুইটার ঘটনা একসাথে ঘটার যে সম্ভাবনা, তাহলে আমরা এটাকে ধরতে পারি ইজ ইকুয়াল টু জিরো। তখন আমরা যেহেতু জিরো এটা, তার মানে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ or probability of B is equal to probability of A plus probability of B। এটা হচ্ছে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি রুল। তারপর হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন রুল। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা বলে থাকি, এই ক্ষেত্রে আমরা ধরে থাকি যে আমাদের দুটা ঘটনা আছে, একটা ঘটনা এ আর একটা ঘটনা বি। তো একটা ঘটনা এ এবং বি এর ক্ষেত্রে আমরা ধরতেছি যে প্রবাবিলিটি অফ এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ বি প্রোভাইডেড দ্যাট এ হ্যাজ অলরেডি হ্যাপেন্ড। তার মানে হচ্ছে এটার অনেকটা এক্সাম্পলটা হচ্ছে সেরকম যে একটা তো ঘটনা এ সেটা অলরেডি ঘটে গিয়েছে, মানে পূর্ববর্তী ঘটনা, ওখানে মূলত দুটা ঘটনা আছে, বাট এই দুইটা ঘটনা সাইমালটেনিয়াসলি ঘটতেছে না, এই দুইটা ঘটনা ঘটতেছে আপনার আহ, মানে একটু আগ পিছ সময়ের একটু তারতম্য আছে, এটা আমরা বলতে পারি। যেমন আমরা এক্ষেত্রে বলতে পারি যে আগে হচ্ছে যে মেঘ, আকাশে মেঘ হয়েছে তারপরে বৃষ্টি হয়েছে, তা মানে এটা একটা যদি লজিক্যাল একটা এক্সাম্পল দিতে চাই।
ওকে। সো আমরা মানে আমাদের এখানে তাহলে আমরা ধরতেছি যে আমাদের এখানে একটা ঘটনা আছে এ এবং বি, তার মধ্যে বি এটা আগে ঘটে গিয়েছে, তারপরে বি ঘটবে। এবং এক্ষেত্রে আমরা দেখতে দেখতে যাচ্ছি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ টু ইভেন্ট এ অ্যান্ড বি হ্যাপেনিং প্রোভাইডেড দ্যাট এ হ্যাজ অলরেডি হ্যাপেন্ড। তা তখন এক্ষেত্রে আমরা বলতেছি যে প্রবাবিলিটি অফ ইভেন্ট এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ মাল্টিপ্লাই বাই প্রবাবিলিটি অফ এ বি হ্যাপেনিং গিভেন দ্যাট এ হ্যাজ অলরেডি হ্যাপেন্ড। এই জন্য এখানে মাঝখান দিয়ে এই সাইনটা দেওয়া আছে। আর তারপর আছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কোনোই সম্পর্ক নেই। যেমন আপনার বিসিএস পরীক্ষায় চান্স পাওয়ার সাথে, ঠিক আছে, আপনি কোন জায়গা থেকে পাশ করছেন তার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, দুটা ভিন্ন জিনিস সম্পূর্ণ। তাহলে আমরা এক্ষেত্রে বলতে থাকি হেন্স প্রবাবিলিটি অফ ইভেন্ট এ অ্যান্ড বি, দুইটা ঘটনা আছে এ এবং বি, তাহলে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে প্রবাবিলিটি অফ ইভেন্ট এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে মোটামুটি আমরা একটু রিফ্রেশ করে নিলাম এগুলো। আগের ক্লাসে আসলে আমরা আলোচনা করেছি। তো অ্যাডভান্স প্রবাবিলিটি আলোচনা করে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের দিকে হচ্ছে মুভ করতে হবে। প্রবাবিলিটির ক্ষেত্রে প্রবাবিলিটি ডায়াগ্রাম, যেগুলো আমরা একটা ডায়াগ্রাম তৈরি করে থাকি, তার মধ্যে হচ্ছে আউটকামকে লিস্ট করার জন্য আমরা লিস্টিং আউটকাম যেটা বলে থাকি সেজন্য একটা ইয়ে করে থাকি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ট্রেনের এক্সাম্পল। যেমন আমরা সচরাচর ট্রেন ব্যবহার করে থাকি, তো অনেক ক্ষেত্রে ট্রেনগুলো কি লেট হয়ে থাকে। তো এখানে বলা আছে the probability that a train is late on any day is 0.15 independently of what day it is। আচ্ছা, এই লাইনটার মানেটা হচ্ছে ধরেন যে কোনো একটা ট্রেন যেটা ঢাকা থেকে ধরেন হচ্ছে আহ, সিলেট যাচ্ছে, বা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, ঠিক আছে, বা ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছে। তো সেই ট্রেনে লেট করতে পারে, এটার সম্ভাবনা হচ্ছে 0.1। তো এই 0.1% এটা বলা বলা আছে। আবার এটাও বলা আছে যে যে কোন স্পেসিফিক এক সপ্তাহে তো 7 দিন থাকে, তো 7 দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু এই ধরনের লেটটা হতে পারে। তাহলে এখানে বলা আছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দি ট্রেন ইজ লেট অন এক্স্যাক্টলি ওয়ান অফ দি নেক্সট 2 days। তাহলে সপ্তাহে যদি যে কোনো একদিন এই ট্রেনটা লেট, লেট হওয়ার সম্ভাবনা 0.15 হয়ে থাকে, তাহলে সপ্তাহের এক্স্যাক্টলি নেক্সট 2 ডে এর মতো ওয়ান অফ দি নেক্সট 2 days, ধরেন যেদিন হয়েছে তারপরে প্রতি 2 দিনও এটা লেট হতে পারে, সেটার প্রবাবিলিটিটা কেমন। তাহলে আমরা এখানে প্রথমে জিনিসটা দেখতে হবে, সিন্স দ্য ট্রেন ব্রিং লেট অন এনি ডে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি আদার ডে উই ক্যান সে দ্যাট। এখানে বলা আছে, উপরে বলা আছে যে একটা ট্রেন যদি আজকে লেট হয় তাহলে পরের দিনও লেট করবে, এটা একটা আরেকটার উপরে কি ডিপেন্ডেন্ট না। তো সে অর্থে এখানে বলা যেহেতু ডিপেন্ডেন্ট না, তার মানে ইন্ডিপেন্ডেন্ট, তারা সম্পূর্ণ স্বাধীন, নির্ভরশীল না। তো এটাকে আমরা যদি এভাবে বলি যে তাহলে হচ্ছে যে ট্রেনটা হয় লেট করতে পারে, না হলে ট্রেনটা লেট করতে পারে না। তো মানে প্রবাবিলিটি অফ লেট অ্যান্ড প্রবাবিলিটি অফ নট লেট। তখন আমরা যে কাজটা করলাম, প্রবাবিলিটি অফ লেট অ্যান্ড নট লেট ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ লেট মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ নট লেট। তো লেটের প্রবাবিলিটি অলরেডি আমাদের কাছে দেওয়া আছে 0.15। তা এটা আমরা জানি যে প্রবাবিলিটির মূল ভ্যালু কত, 1। তাহলে 1 থেকে আমি যদি প্রবাবিলিটি অফ লেটের ভ্যালুটা বাদ দিই 0.15, তাহলে আমি পেয়ে যাবো প্রবাবিলিটি অফ নট লেটের ভ্যালু, তার মানে 0.85। এখন আমি প্রবাবিলিটি অফ লেট মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ নট লেটকে যদি গুণ দিই, তাহলে আমি পেয়ে যাব দ্য ট্রেন বিং লেট অন এনি ডে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি আদার ডে। তার মানে এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ লেট এবং নট লেটের যে প্রবাবিলিটি সেটা। হাওয়েভার এটা কিন্তু আপনার আনসার না। হুম। তো আনসারটা কি তাহলে? অ্যান্সারটা হচ্ছে এখানে আপনার উই নিড টু কনসিডার দি অর্ডার দি ইভেন্টস। ওখানে আমাদের যেই মানে অর্ডারে একটা মানে অর্ডার বলতে মানে হচ্ছে অনেকটা লাইনের মতো। যেমন আপনারা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে আমাদের দুপুরবেলা মাঝে মধ্যে আমরা লাঞ্চ করতে যেতাম, তো সেখানে লাঞ্চ করতে গেলে নিয়মটি ছিল আগে যেতে হয়, গিয়ে টিকিট কাটতে হয় লাইনে ধরে, তারপর হচ্ছে লাঞ্চ কালেক্ট করতে হয়। তো টিকিট কাটার ক্ষেত্রে আমরা একটা লাইন ফলো করতাম, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। তারপরে যারা স্টার সিনিপ্লেক্স রাতের বেলা
মুভি শো দেখতে চান, তারাও কিন্তু শো দেখার জন্য সেরকম একটা লাইন ধরতে হয়। তো মানে এখানে অর্ডারটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং আপনার মুভি দেখার সময় যে আপনার যে মুভি দেখার যে জায়গাটা আছে, সেখানে সিটগুলো কিন্তু অর্ডার ভিত্তিতে সাজানো থাকে। তখন আমরা কি কি কাজটা করলাম, আমরা এদেরকে লিস্ট করলাম। ইট ইজ হেল্পফুল টু লিস্ট অল দ্য আউটকামস। এখানে আউটকাম যতগুলো হতে পারে তাহলে আমরা তাদেরকে লিস্ট করতে পারি, এবং লিস্ট করলে যে সুবিধাটা হবে, তাহলে আমরা কোনো প্রবাবিলিটিকে মিস করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করলাম, লেটটাকে আমরা ডিনোট করলাম এল দিয়ে, আর নট লেটকে আমরা ডিলেট করলাম এন দিয়ে। তাহলে এখানে ফার্স্ট ডে এবং সেকেন্ড ডে যে প্রবাবিলিটি আমরা দেখলাম, যেমন আমরা ধরলাম প্রথম ডেটে দুইটা ট্রেনই লেট করেছে, এল এল লেট। আচ্ছা, তাহলে এটার প্রবাবিলিটি কি হবে? লেটের প্রবাবিলিটি আমরা অলরেডি জানি 0.15। তাহলে প্রবাবিলিটি 0.15 মাল্টিপ্লাইড বাই 0.15, এটা গুণ দিয়ে দিলাম। আবার প্রথম ডেটে লেট করতে পারে, কিন্তু দ্বিতীয় ডেটে লেট নাও করতে পারে। তার মানে প্রথম ডেটে হচ্ছে এল, সেকেন্ড ডেটে হচ্ছে এন। এবার আমি 0.15 দিয়ে 0.85কে গুণ করে দিলাম। ওকে। তার পরবর্তীতে প্রথম ডেটে সেটা নট লেট হতে পারে, আবার সেকেন্ড ডেটে সেটা লেট হতে পারে। তখন সেটা হয়ে গেল জিরো, আমরা 0.85 দিয়ে আপনার 0.15কে গুণ করে দিলাম। আবার এমনও হতে পারে যে দুইটা দিনেই দুইটাতে লেট হতে, নট লেট হতে পারে, ফার্স্ট ডেতেও সেকেন্ড ডেতেও। তখন 0.85 দিয়ে 0.85কে গুণ দিয়ে দিলাম। এগুলো মোট যখন আপনারা যোগ করবেন, তখন ফলাফল হবে কিন্তু এক। এখন আমরা যেটা কাজ করেছি, note that since we have listed all of the mutually exclusive possibilities, their probability sum up to 1। এখানে যতগুলোকে আমরা যোগ করেছি তাদের সামেশন বা যোগফল হচ্ছে এক। এখন the option why the train is late on just one of the 2 days, আমাদেরকে বলেছে যে ওয়ান অফ দি 2 days এ ট্রেন লেট করবে, সেটার প্রবাবিলিটি কতটুকু। তখন আমরা যে কাজটা করলাম, প্রথম দিন প্রথম ডেটে লেট, সেকেন্ড ডেটে নট লেট, তাহলে আমরা 0.15 দিয়ে 0.85কে গুণ করলাম। আবার প্রথম ডেটে নট লেট কিন্তু সেকেন্ড ডেটে লেট, তাহলে 0.85 দিয়ে 0.15কে গুণ করলাম। এখন আমরা এটা পেলাম। এখন সিন্স দিস ইভেন্ট আর মিউচুয়ালি এক্সক্লুসিভ অপশন, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানিটা কি? মানি হচ্ছে এক্ষেত্রে দি ট্রেন ইজ এদার লেট অর নট লেট অন দি ফার্স্ট ডে। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানি এক্ষেত্রে এটা ট্রেন হয়তো প্রথম দিনে লেট করেছে কিংবা প্রথম দিনে লেট করে নাই। তাহলে প্রবাবিলিটি ট্রেন লেট অন জাস্ট ওয়ান ডে, ট্রেন কেবল একটা দিনই লেট করছে, সেটার প্রবাবিলিটি কি হবে? প্রবাবিলিটি অফ লেট নট লেট অর প্রবাবিলিটি অফ নট লেট লেট। ঠিক আছে। তখন আমরা এই উপর থেকে এই যে ভ্যালুগুলো 0.1275 প্লাস 0.1275 নিয়ে আসলে 0.255 আমরা পেয়ে যাব। এটাই হয়ে গেল আমাদের প্রবাবিলিটি। ঠিক আছে। ওকে। এরপর আরেকটা জিনিস আমরা ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে ট্রি ডায়াগ্রাম। ট্রি ডায়াগ্রাম এটাও মানে অল্টারনেটিভ, এবং আমাদের যে প্রবাবিলিটি আউটকামটা আছে, সেই আউটকামগুলোকে দেখানোর ক্ষেত্রে আমরা এই ধরনের আপনার এই লিস্টিং ট্রি গাইড ডায়াগ্রাম আমরা ইউজ করতে পারি। তো ট্রি ডায়াগ্রামটা এখানে যেমন এখানে দেওয়া আছে, আমরা ট্রেনের বিষয়টাকে যদি দেখাই, যে আমাদের একটা ট্রেন আছে, সেটা হয় লেট হতে পারে অথবা নট লেট হতে পারে ফার্স্ট ডেটে। তার মানে ফার্স্ট ডেট ক্ষেত্রে আমাদের দুইটা পসিবিলিটি, একটা হচ্ছে লেট এল, আর একটা হচ্ছে নট লেট এন। আবার সেকেন্ডের ক্ষেত্রে যে সেকেন্ড ডেতে আমরা যখন আসলাম, তখন লেটের ক্ষেত্রে দুইটা পসিবিলিটি হতে পারে, হয়তো সে লেটই থাকলো, আবার লেট থেকে সে নট লেট হয়ে গেল। আবার নট লেটের ক্ষেত্রে সেকেন্ড ডেতে আসলে তাদেরও সেরকম দুইটা প্রবাবিলিটি বেরোলো, হয়তো সে লেট হতে পারে অথবা সে নট লেট হতে পারে। তাহলে আউটকামের ক্ষেত্রে আমরা পেলাম লেট, লেট, তারপরে হচ্ছে লেট অ্যান, ঠিক আছে, তারপর অ্যান, লেট, আর হচ্ছে অ্যান অ্যান, এই চারটা হচ্ছে আমাদের আউটকাম। দেখেন সুন্দর করে আউটকাম এসে গেছে। এখন আউটকামের এগেনস্টে তাদের যে প্রবাবিলিটির ভ্যালুটা আছে, সেটা বসাই দিলে কিন্তু আমরা প্রবাবিলিটির ভ্যালু পেয়ে যাচ্ছি, এবং এগুলোকে যখন যোগ করবেন তখন আমরা এক পাবো, ইজ ইকুয়াল টু সামেশন হচ্ছে এক। আচ্ছা, তারপর হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। আচ্ছা, কন্ডিশনাল প্রবাবিলিটি মানে হচ্ছে উই হ্যাভ অলরেডি মেড কন্ডিশনাল প্রবাবিলিটিস। যখন আমরা ডিপেন্ডেন্ট ইভেন্টের কথা হচ্ছে বলেছি, কন্ডিশন হচ্ছে একটা আরেকটার সাথে সেটা নির্ভর করে। সেটা কিরকম? ইফ এ কেম ইমপ্লোভস থার্ড পার্টি, দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ইন এক্সেস অফ 2000 ইজ 0.95, আদারওয়াইজ ইট ইজ অনলি 0.25। আচ্ছা, এটাকে কন্ডিশনাল প্রবাবিলিটির একটা ফর্মুলা আছে, এরকম করে না দেখে ফর্মুলা নিয়ে দেখলে ভালো হবে। দুইটা দুইটা ইভেন্ট আছে, একটা ইভেন্ট এ আর একটা ইভেন্ট হচ্ছে বি। তাহলে প্রবাবিলিটি অফ ইভেন্ট এ হ্যাপেনিং গিভেন দ্যাট প্রবাবিলিটি বি এস অলরেডি হ্যাপেনিং, মানে এখানে আমাদের দুইটা ঘটনা আছে, এ এবং বি। বাট এই যে ঘটনা এ ঘটার যে সম্ভাবনা, সেটা ঘটার সম্ভাবনাটা আমরা বের করে যাচ্ছি প্রমাণ, মানে তথ্য আছে বা আমাদের কাছে ইনফরমেশন আছে যে ঘটনা বি অলরেডি ঘটে গিয়েছে। তার প্রবাবিলিটি অফ এ এবং বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি
ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। যেমন এইটার এক্সাম্পল হতে পারে এরকম যে আপনার দি স্টুডেন্ট, উই আর টোল্ড দ্যাট দি স্টুডেন্ট পাস সো দ্যাট উই হ্যাভ এ কন্ডিশনাল প্রবাবিলিটি, দি প্রবাবিলিটি দ্যাট দি স্টুডেন্ট রিভাইজড গিভেন দে হ্যাড পাসড। আচ্ছা, ওই স্টুডেন্ট যদি রিভাইজ করে তাহলে সে ভালো করে আপনার প্রবাবিলিটি সে হচ্ছে পাস করতে পারবে। তার মানে আগে তাকে রিভাইজ করতে হবে, রিভাইজ ঘটনাটা ঘটবে হচ্ছে কি আগে, তারপর সে হচ্ছে পাস করবে। প্রবাবিলিটি ধারণার সাথে পারমুটেশন এবং কম্বিনেশনের ধারণার খুবই ভালো সম্পর্ক আছে। তবে পারমুটেশন এবং কম্বিনেশনের ধারণা আমরা এক্ষেত্রে আলোচনা করব না, কারণ এটা আসলে ডেটা সায়েন্সের ক্ষেত্রে আপনাদের এতটা এটা কাজে লাগার বিষয় না। যদিও আপনারা যদি প্রবাবিলিটি সম্পর্কে জানতে চান আপনারা পারমুটেশন কম্বিনেশন সম্পর্কে পড়তে পারেন, বাট প্রবাবিলিটির ক্ষেত্রে এটা এতটা স্ট্রং ধারণা না, মানে ডেটা সায়েন্স মেশিনিং বা এআই এর ক্ষেত্রে, যেটা আপনাদের অবশ্যই জানতে হবে। আচ্ছা, আমরা গত ক্লাসে র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে আমরা পড়েছিলাম। র্যান্ডম ভ্যারিয়েবলের আমরা আলোচনা শেষ, তারপরে এটাকে আজকে একটু রিফ্রেশ করে আমি ক্লাসটা এখানে শেষ করবো, কারণ যেহেতু আর কেউ আসেনি ক্লাসে। তো র্যান্ডম ভ্যারিয়েবল আমরা কথা বলেছিলাম এরকম যে আর র্যান্ডম ভ্যারিয়েবল ইজ এ ভ্যারিয়েবল দ্যাট ইউজেস প্রবাবিলিটিস টু ডিসাইড ইজ ভ্যালু। মানে র্যান্ডম ভ্যারিয়েবল এটা এই কারণে, কারণ এটার ভ্যালুটা কোনো রকম ফিক্সড ভ্যালু না, এটার ভ্যালু ডিসাইড করার জন্য আমরা র্যান্ডম ভ্যালু ইউজ করে থাকি, যে মানে প্রবাবিলিটি আমরা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আমরা যদি একটা কয়েন টস করি, তাহলে কয়েন টস ক্ষেত্রে আমাদের যেটা হতে পারে যে 1 এবং 2 এর মধ্যে হয় শাপলা ফুল, নইলে যমুনা বহুমুখী সেতু। আবার যদি আপনি লুডো খেলেন, সেখানে লুডোর গুটিতে চাল থাকে 1 থেকে 6 পর্যন্ত, তার মানে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা পড়তে পারে। এক্ষেত্রে যে প্রবাবিলিটি ভ্যালুটা আছে সেটা হচ্ছে 1/6। এখন এই র্যান্ডম ভ্যারিয়েবল গুলোকে আমরা বেশ কয়েকভাবে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল বুঝতে হলে আমাদের ডিসক্রিট ডাটা সম্পর্কে বুঝতে হবে। ডিসক্রিট ডাটা হচ্ছে এমন এক ধরনের ডাটা যেটা সার্টেন ভ্যালু নিতে পারে। যেমন আমরা এক্ষেত্রে বলতে পারি দ্য নাম্বার অফ ক্লেমস ক্যান অনলি বি হোল নাম্বারস। ঠিক আছে, যেমন এটা হতে পারে, ধরেন আপনি আপনার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলেন, ঠিক আছে। তো আহ, আপনি সরি আপনি ধরেন হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলেন, আমরা ধরলাম। সো যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি যে টাকাগুলো দাবি করবেন, অবশ্যই আপনার আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি ফুল টাকাটাই দাবি করবেন। মানে এমন কিন্তু না যে আপনি অর্ধেক দাবি করবেন বা 2/3 আপনি ফুল অ্যামাউন্টটাই দাবি করবেন। এবং নর্মালি এগুলো হচ্ছে হোল নাম্বার দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আবার কারো যদি রুল নাম্বার আমরা বলি, যেমন একটা ক্লাসের রুল নাম্বার 1 2 3 4 এরকম থাকে, কারো রুল নাম্বার কি এরকম আছে যে 1.25 1.75 এরকম, কিন্তু কারো রুল নাম্বার না, হোল নাম্বারে থাকে। We certainly can't have -2 claims per trip. A discrete random variable is a random variable that can take only certain numerical value. মানে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে এমন এক ধরনের ভ্যারিয়েবল যেটা শুধু কিছু পরিমাণেরই আপনার নিউমেরিক্যাল ভ্যালু নিতে পারে, যেটা মূলত হচ্ছে ডিসক্রিট ভ্যালু, যেটা আমরা একটু আগে যে উম, আমরা গুটি চালের কথা বলেছিলাম, যেখানে একবার আপনি গুটি চালে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসবে, এবং এদের যে প্রবাবিলিটি আছে সেটা হচ্ছে 1/6। এখন এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে এরকম, ধরেন আমাদেরকে এই উপরে ক্লেমস রিপোর্টে দেওয়া আছে। সাপোজ আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করেন, তো ইন্স্যুরেন্স কোম্পানিতে লোকজন যখন ইন্স্যুরেন্স করে সবাই তো আর ক্লেম করে না। 100 জন মানুষ যদি ইন্স্যুরেন্স করে, সেখান থেকে ধরেন 0.5% বা 5%, শতকরা 5 থেকে 10% মানুষজন হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম করে থাকে। তো প্রতিটা দিন কেমন কেমন ক্লেম হলো সেটা যদি ক্লেমের সংখ্যা এবং ফ্রিকুয়েন্সির সংখ্যা আপনি এভাবে দেখান, তাহলে দিস টেবিল তার এই ধরনের টেবিলকে আমরা বলে থাকি ফ্রিকোয়েন্সি টেবিল, কারণ এখানে আমরা যে ফ্রিকোয়েন্সি যে ডিস্ট্রিবিউশনটা আছে ডাটা ভ্যালুগুলোর সেটা দেখতে পাচ্ছি। আর আরেকটা আছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেটা ফ্রিকোয়েন্সি টেবিল চাইতে ভিন্ন। মানে অনেকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর ফ্রিকোয়েন্সি টেবিলের মধ্যে কনফিউশন বাঁধিয়ে ফেলেন যে কোনটা কি হবে। প্রবাবিলিটি টেবিলটা বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে এরকম যে আপনার কাছে একটা গুটি আছে, সাপোজ সেই এক্সাম্পলটা আমরা নিলাম, লুডোর গুটি একবার চালে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা পড়বে। তার মানে নাম্বার রোলড অন এ ডাই 1 2 3 4 5 6। এখন এটা প্রবাবিলিটি হতে পারে প্রত্যেকটাই 1/6, মানে এই 6টা সংখ্যার মধ্যে যে কোনো একটা চাল আপনার আসবে।
সো এদের যে নাম্বার অফ রোলটা এবং যে করসপন্ডিং প্রবাবিলিটি আমরা এরকম টেবিলের মাধ্যমে দেখাচ্ছি, এর টেবিলটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, অ্যাজ ইট শোস দ্য ডিস্ট্রিবিউশন অফ দি প্রবাবিলিটিস বিটুইন দি ভ্যালু। প্রবাবিলিটির যে ডিস্ট্রিবিউশনটা এটা ভ্যালুগুলোর মধ্যে কেমন সেটা শো করে, মানে হচ্ছে হাউ দ্য টোটাল প্রবাবিলিটি ইজ শেয়ার্ড অ্যামং দি ভ্যালুস। একটা টোটাল যে প্রবাবিলিটি এক, সেটার ভ্যালু আপনার যে নানা ধরনের ভ্যালু আছে সেটার মধ্যে কিভাবে শেয়ার করা আছে, এটাই নর্মালি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা দেখতে পারি। তারপরে এই যে আরেকটা আছে প্রবাবিলিটি ফাংশন। আর প্রবাবিলিটি ফাংশন পি এক্স ইজ ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, আমাদের ধরেন এক্স আছে, যেটা আমাদের প্রত্যেকটা র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালুর জন্য একটা একটা করে প্রবাবিলিটি অ্যাসাইন করে। যেমন আমরা যদি বলে থাকি যে আমাদের কাছে একটা গুটির চাল আছে, তো গুটির চালকে যখন আমরা রোল করো মানে চালবো, তখন এটার প্রবাবিলিটি ফাংশনটা হবে পি এক্স ইজ ইকুয়াল টু এক্স 1/6। এখন এই এক্স এর ভ্যালু 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে, এটাই হচ্ছে প্রবাবিলিটি ফাংশন। আজকে আর তাহলে আমার মনে হয় বেশি কিছু না ইয়ে করি ওমর আলী ভাই। আমরা আমাদের ক্লাস কিন্তু হচ্ছে নর্মালি শুক্রবার এবং শনিবারে, তো এই শুক্রবারে আমি আসলে ক্লাস নিতে পারিনি, কারণ ওই যে আমার তো পারিবারিক যে আমার পুরান হাজবেন্ড মারা গিয়েছে, এই কারণে আসলে আহ মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলাম, এই কারণে ক্লাস নিতে পারিনি। আর গতকালকে আমার এখানে জ্বর তুফানে করতে পারিনি, আজকে যা নিলাম, আজকে তো একজন আসলেন আপনি। যাই হোক, তা আপনাদের আমি একটা মেকআপ ক্লাস এই সপ্তাহে যদি পারি নেওয়ার চেষ্টা করবো, আর না হলে আমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাস শুক্রবার এবং হচ্ছে শনিবার বাংলাদেশ সময় রাত 10টা 20-এ। জি স্যার, বুঝতে পারছি। জি, একটু অ্যাটেন্ড করার চেষ্টা করবেন রেগুলারলি কাইন্ডলি। স্যার এখন এখন আমার ইনশাল্লাহ আর সমস্যা হবে না স্যার। আচ্ছা, ধন্যবাদ। জি, অবশ্যই। আর হচ্ছে আপনার আমাদের কিন্তু ওই ক্লাস রেকর্ডিং গুলো সবগুলো ইউটিউবে আছে, আপনি পাবেন। যখন আজকের জি ক্লাস স্যার। শেষ হয়ে গেছে, আমি আজকে রাত্রে এটা আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি, আজকে রাতে বা কালকে জি মধ্যে। স্যার, ওই যে আমি এখন ওই যে সময় বের করতেছি তো স্যার, আমি জি, আগের প্রিভিয়াস ক্লাসগুলো আমি ওগুলো ইনশাল্লাহ মানে মেকআপ করে এখন আমি ফেলবো আর মূলত যেটা হচ্ছে এই কয়দিন এই যে 2-3টা ক্লাস প্রবাবিলিটির গেল, আমি জাস্ট সেগুলো আপনাকে একটু ব্রাশ আপ করলাম। এখন নতুন কিছু আজকে আর ধরিনি, কারণ নতুনরাও যারা কি। তারাও জি অনেক স্যার। পিছিয়ে যাবে, এই কারণে হচ্ছে ব্রাশ আপ করলাম এবং তাড়াতাড়ি শেষ করে দিলাম আর কি। স্যার এই টার্মগুলো মোটামুটি জানি, এগুলো তো আমরা পড়ে আসছি আগে স্যার। না, এগুলা তো আহ, আসলে হ্যাঁ জানেন, কিন্তু কথাটা হচ্ছে কি, ওই এই জিনিসগুলো মানে আমাদের ক্লাসে তো আসলে অনেক রকমের মানুষজন আছে, সবাই তো আর এটা জানে না। স্যার, জি স্যার, জি স্যার, জি তো স্যার। এটা আমাদের ইয়ে করতে হয়, আর বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যে ফান্ডামেন্টাল, সেটা এক প্রবাবিলিটি ধারণার উপরে বেস করে স্থাপিত। জি স্যার, তো বুঝতে পারছি। প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই দুটো জিনিসের যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে জি দেখবেন যে স্যার, আপনাকে ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এবং এআই এই তিনটে ফিল্ডে খুবই মানে আপনাকে ফেস করতে হবে সমস্যা। এটা রিয়েল জি লাইফে স্যার, দেখছি, মানে অনেক জানা জানা লোকও কিন্তু এক্ষেত্রে খুব স্তম্ভির হয়ে যায়। জি স্যার, বুঝতে পারছি। আর এমনি স্যার আপনি আপনার ওভারঅল কন্ডিশন কেমন স্যার, শরীর তারপর? এই যে আছে আর কি মোটামুটি, জায়গা মিলে নিয়ে আসি। আমিও তো একটা স্কলারশিপে আটছিলাম, ওইটা সরকার চেঞ্জ হয়েছে, ওটা বাতিল হয়ে গেছে, আমারও কত রকম ঝামেলা এই আর কি। তা আপনি তো যেখানে সিনিয়র ডাটা সায়েন্টিস্ট হিসেবে ছিলেন ওখানে তো আছেন এখনো স্যার? আমি ওখান থেকে মূলত হচ্ছে চাকরিটা ছেড়ে, ওই যে দেশপ্রেমের ভূত চাপছিল আমার মাথায়, দেশপ্রেমের ভূত চাপার কারণে আমি হচ্ছে গত বছরের লাস্টের দিকে আমি হচ্ছে লন্ডনে মুভ করি। লন্ডন মুভ করে, এটা আচ্ছা হচ্ছে যে একটা 2 বছরের স্কলারশিপ ছিল সরকারের, বাংলাদেশ সরকারের, তো সেটা নিয়ে আমি মূলত আসি যে 2 বছর পর পড়াশোনা করে মোটামুটি বাংলাদেশে গেলে ভালো করে করতে পারবো, দেশপ্রেম ভিতরে কাজ করলে যেটা হয় আর কি। জি স্যার। কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে ওই যে সরকার চেঞ্জ হলো, তা আমাদের দেশে সরকার চেঞ্জ হলে সবকিছু চেঞ্জ হয়ে যায়, এটা তো আমাদের দেশের একটা অবধারিত নিয়ম, ছোটবেলা থেকে দেখতেছি, ট্রেডিশন। এটার আর জি চেঞ্জ স্যার। হবে না জীবনও। তো আমার এটাও সাথে সাথে এই জিনিসটা হলো, তো এখন এমন অবস্থা হচ্ছে যে আমি মাঝপথে এসে আমার স্টাডির ওটা ইয়ে হয়ে গেছে আর কি। এখন চেষ্টা করতেছি কোনো মতে করে এই স্টাডিটা অন্তত শেষ করে জাপানেই ব্যাক করব, এছাড়া আর কি করব, কারণ আমাদেরকে তো আর বাংলাদেশে ডাকবে না। ওটা বিশেষ শ্রেণীর লোকজনকে ডাকে, যাদের উপরে বিশেষ লোকজন আশীর্বাদ আছে, আমার উপরে কারো আশীর্বাদও নাই, কেউ ডাকবে না। স্যার এখন তাহলে লন্ডনে আছেন স্যার? হ্যাঁ, আমি লন্ডনে আছি। জি। ওখানে কি কোনো মানে এখন অন্য কোনো বিষয়ে স্টাডি স্যার আপনার এখন? অন্য কোনো বিষয় মানে?
বুঝতে মানে পারেন? ডাটা সায়েন্স রিলেটেড অন্য কোনো বিষয় বিষয় স্যার না অন্য? না, আমি ডেটা সায়েন্স রিলেটেড এখন মোটামুটি অ্যাডভান্স ম্যাথ এবং স্ট্যাটিক্স এর উপরে মোটামুটি অ্যাডভান্স পড়াশোনার জন্যই আসলে এখানে আসা। কারণ এই জি স্যার, জিনিসটা তো বুঝতে লাগে পারছি। সবসময়, এই জি জিনিসটা স্যার। ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং ফিল্ডে লাগেই। আমার জি স্যার, বুঝতে আপনার পারছি। 3-3.5 লাখ টাকা দামের চাকরি, 3.5 লাখ টাকা মানে জাপানি 3.5 লাখ, বাংলাদেশে প্রায় 3 লক্ষ টাকা আসে। ওই চাকরির অফার ছিল আমার একটা নতুন চাকরি, সেটা ছেড়ে আমি তারপর আসছি এখানে। তাহলে কতটা বেকুব আমি হতে পারি দেশপ্রেম বেশি কাজ করলে। ঠিক আছে। তো জি এই আর স্যার, কি। বুঝতে পারছি। এটা আর পিএইচডি আছে, পিএইচডি তে আমার ইয়ার উপরে মানে 2-3টা জায়গা থেকে ফান্ডের আছে, অফার আছে। কম্পিউটার সায়েন্সে, মানে কম্পিউটার সায়েন্সে বলতে মূলত আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটাকে বলে এনএলপি বলে যেটা, সেটা নিয়ে জি যেহেতু স্যার। আমার এই ফিল্ডে আমি হচ্ছে কাজ করি, তো এটা নিয়ে আপনার একটা অফার আছে। আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স এর উপরে, ম্যাথমেটিক্যাল আপনার ম্যাথমেটিক্যাল বায়োলজির উপরে পিএইচডি অফার আছে। জি স্যার, বুঝতে পারছি। আমি আসলে আর ওই বিজনেস ফিল্ডে নাই, যদিও আমার স্টাডি শুরু হয়েছিল বিজনেস থেকে। আমি বিজনেস ফিল্ডে নাই আর, ওখান থেকে অনেক দূরে চলে আসছি। জি স্যার, বুঝতে পারছি। এখন কি তাহলে স্যার ওই যে আপনি আর মানে ডাটা সায়েন্টিস্ট হিসেবে অন্য কোথাও ইনভলভ হচ্ছেন না স্যার তাহলে? না, আমি ডাটা সায়েন্টিস্ট হিসেবে আমি জাপানি একটা কোম্পানির সাথে, ওদের সাথে মানে পার্ট টাইম হিসেবে আছি আর কি। পার্ট টাইম বলতে মানে জি স্যার। ধরেন সপ্তাহে 7-8 ঘন্টা 10 ঘন্টা ওদেরকে আমি টাইম দিই আর কি। কারণ যেহেতু আমি জাপানে জব করছি এবং আমার প্র্যাকটিস তো রাখতেই হবে, না হলে তো এটা জি প্র্যাকটিস স্যার। না থাকলে জিনিসগুলো বিদ্যা ধ্বংস হয়। হ্যাঁ, আমার এক জি স্যার স্যার, আসলে উনি বুঝতে বলতো যে মানে এই অনাভ্যাসে বিদ্যা বিনাশ ঘটে। স্যার সবসময় বলতো অভ্যাস থাকতে হয়। ঠিক আছে, অভ্যাস না থাকলে তো সমস্যা। True, কারণ ওইটা রাখছি, ওইটার প্র্যাকটিস আমি বাদ দিনি। ওটার প্র্যাকটিস বাদ দিনে এবং নতুন একটা বইও লিখতেছিলাম, যদিও এখন আসলে নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছি এবং নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে জীবন। তো এই কারণে বইয়ের জি কাজটা স্যার। শেষ করতে পারিনি। এটা ইংলিশের একটা বই, লন্ডনেরই ওদের ওর সাথে আমি যখন জাপানে ছিলাম ওদের সাথে তখনই আলাপ হয়েছে যে বই লিখে আপনি দিলে আমরা ওটা পাবলিশ করব, মানে চেক টেক করার পরে। তো ওই বইটা আমি লিখতেছি ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর উপরে, মানে আমার যতটুকু ক্ষুদ্র প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে আর কি, তার উপর বেস করে। জি স্যার, বুঝতে পারছি। স্যার ওই যে এর মধ্যে আমি তো মাঝখানে আমার যতটুকু মনে পড়তেছে প্রায়